এখন আর কেউ কথা বলবেন না, পড়া শুরু হওয়ার পরে কেউ কথা বলবেন না। কেউ যদি কথা বলেন সামনে আসবেন, আমরা সবাই শুনবো, ঠিক আছে? আপনারা কি গল্প করেন আমরা একটু শুনতে চাই। আচ্ছা, এদিকে কনসেন্ট্রেট করেন। দেখেন, Constitution, the basic principles and laws of a nation, state or social group that determine the powers and duties of the government. দেখেন, Constitution এমন একটা জিনিস যেখানে প্রিন্সিপাল এবং ল থাকে। কাদের জন্য? প্রিন্সিপাল এবং লটা কাদের জন্য থাকে বলেন তো? জনগণের জন্য। এই প্রিন্সিপাল এবং ল দিয়ে একটা নেশন অথবা স্টেট অথবা সোশ্যাল গ্রুপগুলোকে চালনা করা হয়, এবং এখানে মূলত উল্লেখ থাকে পাওয়ার এবং ডিউটিস সম্পর্কে, যে একটা গভর্নমেন্টের পাওয়ার ঠিক কতখানি থাকবে, তার ডিউটি কতখানি থাকবে, এবং সেই পাওয়ার এবং ডিউটির মাধ্যমে যাতে জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত হয়, সেটাই হচ্ছে কি সংবিধান বা কনস্টিটিউশন। ক্লিয়ার? ওকে, দেখেন এবার আমরা জানলাম যে সংবিধান কাকে বলে, হোয়াট ইজ কনস্টিটিউশন। এখন আপনারা জানবেন বাংলাদেশের সংবিধান কি। আচ্ছা, কেউ একজন বলেন তো বাংলাদেশের পুরো নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আচ্ছা, এটার ইংলিশ নাম কি বলেন তো? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আপনারা যখন বাংলাদেশের সংবিধান সম্পর্কে বলবেন তখন আপনাদের কি বলতে হবে? দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, কারণ আমাদের বাংলাদেশের পুরো নাম হচ্ছে এটা। আচ্ছা দেখেন, দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ অফিশিয়ালি দ্য কনস্টিটিউশন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা আপনাদের প্রথমেই মনে রাখতে হবে যে অফিশিয়াল নামটা কি, কনস্টিটিউশনের অফিশিয়াল নামটা কি? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আচ্ছা, এবার দেখেন এটা আসলে কি বুঝিয়েছে। দ্য ডকুমেন্ট প্রোভাইডস দ্য ফ্রেমওয়ার্ক দ্যাট ডেমোক্রেট দ্য বাংলাদেশি রিপাবলিক উইথ আ ইউনিটারি পার্লামেন্টারি ডেমোক্রেসি দ্যাট ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস এন্ড ফ্রিডমস। দেখেন, এক বাংলাদেশের সংবিধানের মধ্যে আসলে কি বলা হয়েছে? আপনি অ্যাজ আ হিউম্যান আপনার রাইটস গুলো কি কি, আপনার হিউম্যান রাইটস গুলো কি কি। এরপরে দেখেন আপনি বাংলাদেশের ল অনুযায়ী আপনি কতটুকু সুবিধা এখান থেকে পেতে পারেন, যাতে এখানে কেউ ডিপ্রাইভ না হয়, ল যাতে সবার জন্য সমান হয়, এই জিনিসগুলো এখানে উল্লেখ থাকে। ডেমোক্রেসি সম্পর্কে উল্লেখ থাকে, হিউম্যান রাইটস, আপনার ফ্রিডম, জুডিশিয়ারি পাওয়ার, এই সকল কিছু কোথায় থাকে? সংবিধানে। একটা সংবিধান আপনি পুরো বাংলাদেশকেই দেখতে পাবেন, পুরো বাংলাদেশের চিত্রই এখানে দেখতে পারবেন। আচ্ছা, এবার দেখেন দ্য ফোর ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য কনস্টিটিউশনস। এই চারটা প্রিন্সিপালস নিয়েই কি আমাদের কনস্টিটিউশন। এই চারটা প্রিন্সিপাল আপনাদের খুব ভালো করে জানতে হবে। কি কি? ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি এন্ড সেকুলারিজম। আচ্ছা, এগুলো সম্পর্কে আপনাদের কি একটু একটু করে ধারণা আছে? জি ম্যাম। বলেন তো, কে একটু বলতে পারবেন? একটু সামারি করেন, তারপরে আমরা পড়ব। ম্যাম, এগুলো হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং হচ্ছে ধর্মনিরপেক্ষতা। তো জাতীয়তাবাদের বিষয়টা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। তারপর হচ্ছে কি সমাজতন্ত্র হচ্ছে কি রাষ্ট্র কর্তৃক হচ্ছে জনগণের সর্বোচ্চ সুবিধা বা কল্যাণ নিশ্চিত করা হবে, এবং ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র, সরকার এবং অন্যান্য সবকিছু হচ্ছে গণতন্ত্র অনুযায়ী বা জনগণের মতামতের সার্বিক মতামতের ভিত্তিতে পরিচালিত হবে। কথা বলবেন না। সেকুলারিজম হচ্ছে ধর্মনিরপেক্ষতা, কোনো ধর্মকে আলাদা সুবিধা দেওয়া হবে না, প্রত্যেক ধর্মের মানুষ সমান সুবিধা। মানে আপনারা হচ্ছে সেকুলারিজমে বলেছেন যে ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখেন ন্যাশনালিজম ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ এমফাসাইজেস ইউনিটি এন্ড আইডেন্টিটি। মার্ক করেন, দেখেন ইউনিটি এন্ড আইডেন্টিটি অফ দ্য বাংলাদেশ নেশনস প্রমোটিং দ্য কালচার, ল্যাঙ্গুয়েজ এন্ড হেরিটেজ অফ ইটস পিপল। ন্যাশনালিজমে মূলত টার্গেট করেছে কি কি, হাইলাইট করেছে কি কি, দেখেন কালচারস, ল্যাঙ্গুয়েজ, হেরিটেজ অফ ইটস পিপল। ঠিক আছে? আচ্ছা, আপনারা স্লাইড পেয়ে যাবেন, ছবি তুলতে হবে না, স্লাইড পেয়ে যাবেন। আচ্ছা দেখেন, তাহলে ন্যাশনালিজমের মূল কথা কি বলেছে? বাংলাদেশের কালচার সম্পর্কে বলেছে, বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলেছে, হেরিটেজ সম্পর্কে বলেছে, এবং এখানে পিপলের যে একটা ইউনিটি, সেই ইউনিটিকে এখানে এমফাসাইজ করেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার দেখেন সোশ্যালিজম। সোশ্যালিজম ইন বাংলাদেশ এইমস এট অ্যাচিভিং সোশ্যাল এন্ড ইকোনমিক ইকুইটি। দেখেন এখানে কোন ধরনের ইকুইটির কথা বলেছে? সোশ্যাল এন্ড ইকোনমিক ইকুইটি বাই এনশিওরিং দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ এন্ড রিসোর্সেস ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সিটিজেন। আপনাদেরকে বলেছিলাম যে অর্থনীতির অনেকগুলো ভাগ আছে, ইকোনমির অনেকগুলো ভাগ আছে। কিছু কিছু জায়গায় কি গভর্নমেন্ট চাইলেই ডিস্ট্রিবিউশন পাওয়ারটা তার হাতে রাখতে পারে, আবার কিছু কিছু জায়গায় পারে না, আবার কোথাও কোথাও মিক্স। আমাদের ইকোনমি যেহেতু মিক্সড, এখানে গভর্নমেন্টেরও কিছু পাওয়ার আছে যে ওয়েলথটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, যাতে অন্য অন্য যারা আছে, আমার জনগণ যারা আছে, তারা সবাই যেন সমান একটা সুবিধা পায়। আচ্ছা, এখানে মূলত
সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইকুইটি এনশিওরিং করা হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন সেকুলারিজম কি। সেকুলারিজম ইন বাংলাদেশ মিন্স মেইনটেইনিং আ সেপারেশন বিটুইন, খেয়াল করেন, সেপারেশন বিটুইন রিলিজিয়ন অ্যান্ড স্টেট। দেখেন স্টেটে যেই ধরনের আইন কানুন করবেন সেটার সাথে রিলিজিয়নকে মিলাতে পারবেন না, কারণ আমাদের দেশ হচ্ছে কি ধর্ম নিরপেক্ষ একটা দেশ, এখানে অনেক ধর্মের মানুষ বাস করে। আমরা চাইলেই এমন কোনো আইন করতে পারবো না যেটার মাধ্যমে কোনো ধর্ম বঞ্চিত হয়, যেটার মাধ্যমে কোনো ধর্ম তার উৎসব পালন না করতে পারে বা তারা হচ্ছে বাধাগ্রস্ত হয়, এরকম কোনো কিছুই আমরা করতে পারবো না। আমাদের দেশের আইনকে ধর্ম থেকে আলাদা রাখতে হবে। দেখেন আমাদের দেশে সবচেয়ে বেশি পার্সেন্টেজ কারা বলেন তো? মুসলিম। মুসলিম। আচ্ছা তাহলে এখন যদি আমরা মুসলিমরা চিন্তা করি যে আমাদের দেশের আইনগুলো এমন ভাবে আমরা করব যাতে অন্যান্য ধর্মের যারা আছে কত 7% বা 8% এর মতো হবে, তাদের অধিকার হরণ হবে, এরকম কোনো আইন আমরা করতে পারবো না। আমরা সংখ্যাগরিষ্ঠ বিধায় সংখ্যালঘুদেরকে এমন ভাবে ট্রিট করতে পারবো না। এই যে দেখেন সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু এই জিনিসটা কিন্তু আমরাই নিয়ে আসি। সবাই বাংলাদেশী, সবার পরিচয় কি? সবাই বাংলাদেশী। তো তাদেরকে কখনো আলাদা করে চিন্তা করা যাবে না যে তারা সংখ্যালঘু, তাদেরকে আমরা এটা দিব না ওটা দিব না, তারা এটা করতে পারবে না, এই ধরনের কোনো কিছু তৈরি করা যাবে না। কথা বলবেন না, কথা বললে আপনি সামনে এসে বোঝান। আচ্ছা সেকুলারিজম বুঝতে পেরেছেন কি? তাহলে আমার সেপারেশনটা কোথায় থাকবে? রিলিজিয়ন এবং স্টেটের মধ্যে। রিলিজিয়ন এবং স্টেটের মধ্যে আমরা এমন কোনো আইন করব না যেটাতে কোনো ধর্ম ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা ডেমোক্রেসি দেখেন, ডেমোক্রেসি ইন বাংলাদেশ এনশিওরস দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য পিপল। খেয়াল করেন, দ্য গভর্নমেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য পিপল এন্ড অপারেটস ইন আ ম্যানার দ্যাট রিফ্লেক্টস দ্য উইল এন্ড রাইটস অফ দ্য সিটিজেন। আচ্ছা ডেমোক্রেসি এমন একটা জিনিস বোঝায় যেখানে গভর্নমেন্ট কার দ্বারা ইলেক্টেড হবে? জনগণের দ্বারা ইলেক্টেড হবে, এবং এই গভর্নমেন্ট যে কাজগুলো করবে সেটা আসলে কাদের জন্য করবে? জনগণের জন্য করবে, জনগণের রাইটস এর জন্য করবে, সিটিজেনের ভালোর জন্য করবে, তারা যাতে সর্বোচ্চ পরিমাণে বেনিফিট পায় এটা নিশ্চিত করবে। এখানে সকল ক্ষমতার উৎস কারা বলেন তো? জনগণ। এখানে সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণে নিজেদের ভোট দ্বারা একটা গভর্নমেন্টকে সামনে নিয়ে আসে, একটা গভর্নমেন্টকে পাওয়ার দেয়। এখন সেই পাওয়ারটা কেন দেয়? পাওয়ারটা দেয় যাতে ওই পাওয়ার ইউজ করে এই জনগণের জন্যই ভালো কিছু নিয়ে আসতে পারে। ঠিক আছে, আমরা কিন্তু সবাই মিলে চাইলেই একটা জিনিসকে পরিচালনা করতে পারি না, তাহলে এক একজনের এক এক মতামত থাকে। আপনারা এখানে কতজন মানুষ আছেন? সবার কিন্তু মতামত কিন্তু এক না। আমি যদি বলি যে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য কি কি আইন দরকার, আপনারা এক একজন এক একটা কথা বলবেন। বাট একটা গভর্নমেন্ট কেন নির্ধারণ করা হয়? জনগণের সবার প্রতিনিধি হয়ে ওই গভর্নমেন্ট কাজ করে, এবং ওই সরকারের মধ্যে আমরা কাদেরকে দেখতে পাই? জনগণের চিত্র দেখতে পাই। ঠিক আছে, এটা হওয়া উচিত। ওকে, ওই চারটা নীতি সম্পর্কে ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? 4 প্রিন্সিপালের মধ্যে কারো কোনো কনফিউশন? আচ্ছা এবার দেখেন ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। দেখেন 1972 তে যে কনস্টিটিউশনটা হয়েছে সেটার ফিচারগুলো কি কি, ফিচারগুলো সম্পর্কে আমরা জানবো। এতক্ষণ জানলাম কি? চারটা প্রিন্সিপাল, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হচ্ছে মার্ক করে রাখেন, চারটা প্রিন্সিপাল খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এবং এটা জানা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শুধু পরীক্ষার জন্য না। আচ্ছা ফিচারগুলো দেখেন, আজকে আমরা ফিচারটা পড়ে শেষ করব। ঠিক আছে, প্রথমটা বলেছে প্রিএম্বল। আচ্ছা এটা সম্পর্কে কারো ধারণা আছে? এই শব্দটা সম্পর্কে কারো ধারণা আছে? নেই। আচ্ছা দেখেন, the preamble sets the ideological foundation of the constitution, reflecting the aspiration of the people for a society based on equality, human dignity and social justice. আচ্ছা আপনারা যখন ব্যবসায় উদ্যোগ করেছেন তখন একটা জিনিস পড়েছেন না যে স্মারকলিপি? স্মারকলিপি পড়েননি? স্মারকলিপি পড়েছেন। আচ্ছা সবসময় প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু একটা স্মারকলিপি দিতে হয়। স্মারকলিপি কি জানেন? একটা উত্থাপন, মানে একটা প্রপোজাল আপনি দিচ্ছেন। সো এই কনস্টিটিউশনটা আসলে প্রথম উত্থাপন করে কেউ একজন, এটাকে উত্থাপন করতে হয়। ঠিক আছে, সো এই উত্থাপিত একটা জিনিস, এবং এখানে কি হয়, এগুলো কি কি বেস করে হয় দেখেন, ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি এন্ড সোশ্যাল জাস্টিস। মানে আপনি যে প্রস্তাবটা উত্থাপন করবেন সেখানে অবশ্যই কি এই তিনটা জিনিস থাকতে হবে, ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি এন্ড সোশ্যাল জাস্টিস। বুঝতে পেরেছেন? আচ্ছা সেকেন্ড ওয়ান দেখেন ফান্ডামেন্টাল রাইটস। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ফান্ডামেন্টাল রাইটস। আচ্ছা দেখেন, the constitution guarantees a range of fundamental rights. প্রথমটা দেখেন, rights to equality before the law, rights to equality before the law, rights to life and personal liberty. আচ্ছা
আমরা যখন হিউম্যান রাইটস নিয়ে কথা বলি তখন আসলে কোন কোন জিনিসগুলো আমরা বলি বলেন তো? খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, তাই না? আচ্ছা, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দেখেন ল এন্ড লিবারেটি। মানে আপনি ধরেন কোন একটা বিচার চাওয়ার জন্য সুপ্রিম কোর্টে বা হাই কোর্টে গেলেন, এখন তারা যদি আপনার অপরাধ অনুযায়ী বা আপনার যে জাস্টিসটা দেওয়া দরকার সেটা না দিয়ে যদি কোনো একটা পাক্ষিকভাবে জাস্টিস করে, তাহলে কি সেটা আপনি মেনে নেবেন? নেবেন না, কারণ এখানে জনগণের রাইটস সমান। আপনি যখন কোনো ধরনের ল রিলেটেড সহায়তা চাইবেন তখন দেখতে হবে আপনার অপরাধ কতটুকু, সেই অনুযায়ী আপনাকে সাজা দিতে হবে, আপনাকে তার বেশি সাজা দিতে পারবে না। বুঝতে পেরেছেন? আপনাকে সাজা দিতে গিয়ে এমন কোনো সাজা সে দিতে পারবে না যেটা আপনি প্রাপ্য নন। অনেক সময় এই কাজটা হয়ে যায়, তাই না? অনেক সময় কেমন হয় দেখেন, একটা কথা বলা হয়, বিচারক যখন অপরাধীর জায়গায় নিজেকে চিন্তা করে রায় দেয় তখন কিন্তু সে ভুল রায়টা দিতে পারে না। অ্যাজ আ বিচারক আমাকে কি চিন্তা করতে হবে? অপরাধীর জায়গায় আমার নিজেকে কল্পনা করতে হবে, সেখান থেকে যদি আমি জাস্টিসটা দেই তাহলে আমি প্রপার জাস্টিস দিতে পারবো। সো এটা নিশ্চিত করতে হবে। এরপরে দেখেন ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন এন্ড প্রেস। আপনার কথা বলার স্বাধীনতা দিতে হবে, এক্সপ্রেস করার স্বাধীনতা দিতে হবে, এবং এই যে সংবাদপত্রে যে লেখালেখি হয়, প্রেস রিলিজগুলো হয়, এগুলোর স্বাধীনতা দিতে হবে। এটা কোনো দলীয় পক্ষ এটাকে কন্ট্রোল করতে পারবে না। এবার দেখেন ফ্রিডম অফ অ্যাসেম্বলি এন্ড অ্যাসোসিয়েশন। এই যে আমরা অনেক সময় কি হয় যে নিজেদের অধিকারের জন্য সমাবেশ করি না, সেই সমাবেশটা করার একটা স্বাধীনতা আমাদের সংবিধানে আছে। ফ্রিডম অফ রিলিজিয়ন, প্রোটেকশন এগেইনস্ট ডিসক্রিমিনেশন। আমাদের যে ধর্মীয় স্বাধীনতা সেটাও থাকতে হবে, আমরা কোনো পক্ষ কোনো ধর্মকে আঘাত করতে পারবো না। এবার দেখেন প্রোটেকশন এগেইনস্ট ডিসক্রিমিনেশন। এই যে অনেক সময় ছেলে মেয়ের মধ্যে একটা ডিসক্রিমিনেশন তৈরি হয়, বা বিভিন্ন এই যে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এদের মধ্যে একটা ডিসক্রিমিনেশন তৈরি হয়, বিভিন্ন কালচারের মধ্যে একটা ডিসক্রিমিনেশন তৈরি হয়। আবার এই যে আপনারা এখন যে বললেন যে পাহাড়িদের সাথে একটা তুলনা করলেন, এরকম একটা ডিসক্রিমিনেশন আমাদের সামনে চলে আসে। এই ডিসক্রিমিনেশন গুলো করা যাবে না, এটার একটা মানে প্রোটেক্টিভ একটা মেজার থাকতে হবে। এগুলো হচ্ছে আমাদের হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল অফ হিউম্যান রাইটস। আচ্ছা, 3 নম্বর দেখেন পার্লামেন্টারি ডেমোক্রেসি। পার্লামেন্টারি ডেমোক্রেসি বলতে কি বোঝায়? এই যে যেটা আপনাদেরকে বললাম যে আমাদের জনগণ কি করবে, একটা সরকারকে ইলেকশনের মাধ্যমে তাকে ভোট দিবে, ভোট দিয়ে তাকে ক্ষমতায় নিয়ে আসবে, এবং সেই গভর্নমেন্ট কি করবে, আবার সেই জনগণের ভালোর জন্যই কাজ করবে, তার নিজের জন্য কাজ করবে না। কারণ সরকার মানেই জনগণ, জনগণ মানেই সরকার, দুইটা হচ্ছে একই সাথে জড়িত, ঠিক আছে? দুইটা আলাদা কোনো পক্ষ না। আচ্ছা, এবার দেখেন কি বলেছে যে জাতীয় সংসদ ইজ দ্য সুপ্রিম লেজিসলেটিভ বডি। আমাদের জাতীয় সংসদ কি সবচেয়ে সুপার। আচ্ছা, এবার দেখেন ইউনিটারি স্টেট। বাংলাদেশ ইজ আ ইউনিটারি স্টেট মিনিং অল পাওয়ারস আর সেন্ট্রালাইজড এট দ্য ন্যাশনাল লেভেল। আমাদের যে পাওয়ার গুলো সেগুলো সেন্ট্রালাইজড কিভাবে? ন্যাশনালি। এটা কিন্তু ইন্টারন্যাশনালি হয় না, এটা কি ন্যাশনালি। আচ্ছা, এবার দেখেন সেকুলার স্টেট। এটা খুব ভালো করে বুঝতে পেরেছেন, সেকুলার স্টেট কি এখানে ধর্ম এবং স্টেট দুইটা আলাদা থাকবে। ধর্ম এবং স্টেটকে আমরা কখনোই একত্রিত করে কোনো আইন নিয়ে আসতে পারবো না। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। আপনারা খুব ভালো করেই জানেন যে জুডিশিয়ারি সবসময় আলাদা থাকতে হয়, জুডিশিয়ারি পাওয়ার সবসময় আলাদা থাকতে হয়, এটাকে কেউ কন্ট্রোল করতে পারে না, ঠিক আছে? জুডিশিয়ারি পাওয়ার কোনো গভর্নমেন্টও কন্ট্রোল করতে পারবে না, যে কোনো গভর্নমেন্ট ক্ষমতায় থাকুক তারা এটাকে কন্ট্রোল করতে পারবে না। জুডিশিয়ারি পাওয়ার একদম আলাদা থাকে। কিন্তু ম্যাম আমাদের দেশে তো প্রধান বিচারক গভর্নমেন্টে নিয়োগ দেয় এবং গভর্নমেন্টের ইচ্ছা অনুযায়ী নিয়োগ দেয়, ঠিক আছে, বাট এটা সম্পূর্ণ স্বাধীন। জুডিশিয়ারি পাওয়ারটা সম্পূর্ণ স্বাধীন, আমাদের সংবিধান অনুযায়ী স্বাধীন, ঠিক আছে? আচ্ছা, দেখেন the judiciary is independent of the executive and legislative branches. The Supreme Court এটা স্বাধীন হলো, আবার নির্বাহী ক্ষমতাটা কেন রাখছে? যেমন হচ্ছে সরকার হচ্ছে যে কোনো সরকার প্রধান ওই যে হচ্ছে কি বিভিন্ন বিচার কার্যক্রমকে প্রভাবিত করে যে হঠাৎ করে নির্বাহী ক্ষমতার মাধ্যমে। আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে সংবিধান পড়াচ্ছি। আমি আপনাদেরকে অনেক আগেই বলেছি যে সংবিধানে কি আছে সেটা আগে দেখেন, কি ঘটে আসে। সংবিধান আসলে কতটুকু বাস্তবায়িত হয় সেটা তো পরের হিসাব। আমাদের সংবিধানে যা যা আছে সেটা আগে আমাদের জানতে হবে। সেটা যদি আপনি জানেন তাহলে কোনটা কোনটা বাস্তবায়িত হচ্ছে না সেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন। বুঝতে পেরেছেন? এই জন্য আগে আপনাকে সংবিধানটা পুরোপুরিভাবে জানতে হবে। ওকে, দেখেন ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারিতে কি বলেছে? দ্য সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট কোর্ট এনশিওরিং দ্য রুল অফ ল এন্ড প্রোটেকশন অফ কনস্টিটিউশন রাইটস। সুপ্রিম কোর্ট যখন একটা ল দেয় বা একটা অর্ডার দেয় সেটা কিন্তু চাইলেই কেউ ব্রেক করতে পারে না। সুপ্রিম কোর্ট আমাদের একদম
সুপার পাওয়ারে থাকে। সো সুপ্রিম কোর্ট যে রায়টা দেয় সেটা চাইলেই জনগণ ব্রেক করতে পারবে না খুব সহজে, ঠিক আছে? আচ্ছা দেখেন, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। These principles guide the governance of the country, aiming to promote the welfare of the people in securing a social order with justice, social, economic and political shall inform all institution and national life. দেখেন, ডিরেক্টিভ প্রিন্সিপালস, একটা স্টেট কিভাবে চলবে, একটা যে গাইডলাইন, সেই গাইডলাইনটা কে দেয়? সংবিধান দেয়। একটা নেশন কিভাবে চলবে, পুরোপুরি গাইডলাইনটা কোথায় থাকে? সংবিধানে থাকে। পুরোপুরি গাইডলাইন কোথায় থাকে? সংবিধানে থাকে। সেখানে জাস্টিস বলেন, সোশ্যাল বলেন, ইকোনমিক বলেন, পলিটিক্যাল বলেন, প্রত্যেকটা গাইডলাইন কোথায় থাকে? সংবিধানে থাকে। আচ্ছা, প্রভিশন ফর অ্যামেন্ডমেন্টস। আচ্ছা, এই যে আমরা বললাম যে সংশোধন কিন্তু চাইলেই আমরা আমাদের নিজের ইচ্ছা মতো করতে পারবো না। একটা সংবিধানের পরিবর্তন করা যাবে, কিন্তু সেটার একটা ন্যূনতম একটা লেভেল থাকবে, ঠিক আছে? আমরা চাইলেই আমাদের মতো করে আমাদের সুবিধার্থে আমরা সংবিধান চেঞ্জ করতে পারবো না। সংবিধান চেঞ্জ করার সময় পুরো জনগণের স্বার্থ চিন্তা করতে হবে, যেন জনগণ এর মাধ্যমে পুরোপুরি বেনিফিটেড হয়, সর্বোচ্চ বেনিফিশিয়ারি যেন জনগণই হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। কোনো গভর্নমেন্ট সর্বোচ্চ সুবিধা পাবে সেটা দেখা যাবে না, দেখতে হবে আমার জনগণ সুবিধা পাচ্ছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন যে বিলিঙ্গুয়াল কনস্টিটিউশন। দ্য কনস্টিটিউশন ইজ অ্যাভেলেবল ইন বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। দেখেন, দুইটা ভাষাতে কনস্টিটিউশন থাকে, বাংলা এবং ইংলিশ, দুই ভাষাতেই হবে। কি বলেছে? কনস্টিটিউশন দুই ভাষাতে হবে, বাংলা এবং ইংলিশ, রিফ্লেক্টিং দ্য লিঙ্গুইস্টিক হেরিটেজ অফ দ্য নেশন। আমাদের দেশে বলেন তো আমাদের প্রথম ভাষাটা কি? বাংলা ভাষা। আচ্ছা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। এখন এই দুইটা যে আমরা মানছি, এটার একটা গুরুত্বপূর্ণ বলতে পারি যে প্রতিচ্ছবি হচ্ছে আমাদের সংবিধান। এইটুকু কি ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? এখানে কারো কনফিউশন আছে? ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, এর বেশি পড়লে আবার মনে রাখতে পারবেন না, ঠিক আছে? ওকে।